আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ রসায়ন বিভাগ গণিত বিভাগের জন্য নন মেজর পদার্থবিজ্ঞান একের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বার্নৌলির উপপাদ্য প্রমাণ ও বিবৃত করো, বা বার্নৌলির উপপাদ্য বিবৃতিও প্রমাণ করো। বার্নৌলির উপপাদ্য তো একটু আমরা জানি। বার্নৌলির উপপাদ্য বলে কোনো অসংলগ্ন তরলের ধারারের প্রবাহ বজায় থাকলে প্রবাহনালীর যে কোনো ছেদে তরলের প্রতি একক ভরের বিভব শক্তি, গতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি হবে ধ্রুবক। এখন অসংলগ্ন তরলটা কি জিনিস? অসংলগ্ন তরল হচ্ছে যেই তরলে চাপ প্রয়োগ করলে তরলের আয়তন অথবা ঘনত্ব খুব একটা পরিবর্তন হবে না, এটা হচ্ছে অসংলগ্ন তরল। তাহলে দ্বিতীয় কথাটা হচ্ছে ধারারেখ প্রবাহ। ধারারেখ প্রবাহ কি? এক কথায় যদি বুঝতে চাই, এটা হবে সুশৃঙ্খল এবং নিয়মিত প্রবাহ। অর্থাৎ আমরা তরলের এই যে একটা প্রবাহনালী, আমরা এ থেকে বি পর্যন্ত একটা প্রবাহনালী নিলাম। এই প্রবাহনালীর মধ্যে যদি আমরা কোনো একটা রেখা কল্পনা করি, তাহলে এই রেখার যে কোনো বিন্দু, মনে করি এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, তাহলে এর প্রথম কণাটা যে বেগে যাবে দ্বিতীয় কণাটাও একই বেগে যাবে এদের, এবং এরা যাবে নিয়মিত এবং সুশৃঙ্খল ভাবে। এই যে প্রবাহের যে ধারা, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ধারারেখ প্রবাহ। এইটাকে বলা হচ্ছে ধারারেখ প্রবাহ। এবং অসংলগ্ন তরলের ধারারেখ প্রবাহ বজায় থাকলে প্রবাহনালীর যে কোনো ছেদে, অর্থাৎ প্রবাহনালীর এই একটা ছেদ এ, এই একটা ছেদ বি, তাহলে যে কোনো ছেদের জন্য প্রতি একক ভরের বিভব শক্তি, গতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি হবে ধ্রুবক। সমষ্টি হবে ধ্রুবক। তাহলে এই কথাটা বলেছে কে? এই কথাটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। এই কথাটাই হচ্ছে বার্নৌলির উপপাদ্য। তাহলে এটা আমরা প্রমাণ করতে পারি কিভাবে? প্রমাণ করতে পারি এইভাবে যে ধরলাম অসংলগ্ন তরলের ধারারেখ বিবেচনা করি। আমরা একটা অসংলগ্ন তরলের ধারারেখ বিবেচনা করলাম, যা এ থেকে এ বি, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত একটা প্রবাহ নালী কল্পনা করে নিলাম, এবং এই প্রবাহ নালীটাকে আমরা ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা রাখলাম আমরা এইচ1, এবং বি বিন্দুর উচ্চতা আমরা ভূমি থেকে এইচ2 উচ্চতায় রাখলাম। কেন রাখলাম? এখন দেখো, এই কথাটা আমরা এখানে লিখেছি, অনুভূমিক তল হতে এ মুখের উচ্চতা এইচ1 এবং বি মুখের উচ্চতা হচ্ছে এইচ2। দ্বিতীয় আমরা কি লিখেছি দেখো, এ ছেদের চাপ ও বেগ যথাক্রমে, অর্থাৎ এ ছেদের জন্য চাপের পরিমাণ হবে p1 এবং বেগ হবে v1। একইভাবে বি ছেদের জন্য, অর্থাৎ এই মুখটার জন্য চাপের পরিমাণ হবে p2 এবং বেগের পরিমাণ হবে v2। তাহলে এখন আমরা কি লিখতে পারি? মুখের চাপ ও বেগের যথাক্রমে হবে p2 এবং v2। একই কথা আমরা দেখে এই যে চিত্রটা আমরা আঁকাইছি, এই চিত্রটা দেখে এই বাংলা কথাগুলো আমরা লিখবো, খুব বেশি কঠিন কোনো কিছু না। এবার দেখো, আমরা আরো একটা কথা একটু জানবো, যে এই যে এ মুখ আছে, এই মুখের মধ্যে যদি আমরা এন ভরের পানি বা এন ভরের তরল আমরা দিই, তাহলে এই বি মুখ দিয়েও ঠিক একই ভরের তরল একইভাবে নির্গত হবে, একই বেগ নিয়ে, একই গতিশক্তি নিয়ে, একই বিভব শক্তি নিয়ে, একই চাপ শক্তি নিয়ে। তাহলে দেখো, এই বিন্দুর জন্য বিভব শক্তিটা কত হবে? এই বিন্দুর জন্য বিভব শক্তিটা কত হবে? এই বিন্দুর জন্য বিভব শক্তি হবে, আমরা বিভব শক্তির সূত্র জানি, এম জি এইচ। এইচটা হচ্ছে ভূমি হতে ওই বিন্দুটা বা ওই বস্তুটা যতটা উচ্চতায় আছে, তাহলে ভূমি হতে এ বিন্দু আছে বা এ মুখটা আছে h1 উচ্চতায়, তাহলে আমাদের এখানে এ বিন্দুর জন্য বিভব শক্তি হবে mgh1। তাহলে বি বিন্দুর জন্য আমরা বুঝতেই পারছি যে বি বিন্দুর জন্য আমাদের বিভব শক্তি হবে mgh2। এইটা হবে এ বিন্দুর এবং বি বিন্দুর জন্য বিভব শক্তি। দুই নম্বর কথা আমাদের বলছিল গতিশক্তির কথা। তাহলে গতিশক্তির সূত্র আমরা জানি, হাফ এম ভি স্কয়ার। তাহলে এ বিন্দুর জন্য যদি আমরা গতিশক্তি বের করতে চাই, তাহলে এ বিন্দুর বেগটা কতটুকু? এ বিন্দুর বেগ হচ্ছে v1 পরিমাণ, তাহলে এখানে শুধুমাত্র v1টা হবে। কথা বোঝা যাচ্ছে কিনা? দুই নম্বর কথা দেখো, বি বিন্দুর জন্য যদি আমরা গতিশক্তি চিন্তা করি, তাহলে বি বিন্দুর গতিশক্তি হবে হাফ এম ভি, শুধুমাত্র এখানে অনেক জায়গায় 2 স্কয়ার। কথা ক্লিয়ার? দেখো, তিন নম্বর আরেকটা কথা আমাদের বলছে যে চাপ শক্তি। তা চাপ শক্তিটা হচ্ছে কি? চাপ শক্তি সমান সমান হচ্ছে চাপ গুণ আয়তন। চাপ গুণ আয়তন। তা চাপ তো আমরা জানি পি, তাহলে আয়তনটা কি? আয়তন হচ্ছে ভি। এটা আমরা কিভাবে পাবো? আয়তনটা আমরা পাবো, আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল এম বাই ভি, অর্থাৎ একক আয়তনের মধ্যে যে পরিমাণ ভর থাকে সেটা হচ্ছে ঘনত্ব। তাহলে এখান থেকে যদি আয়তনের মানটা আমরা বের করি, তাহলে আমরা লিখতে পারি ভি সমান সমান এম বাই রো। তাহলে এইখানে আয়তনের মান কত হবে? এম বাই রো। এইটা হচ্ছে আমাদের চাপ শক্তি, অর্থাৎ পি এম বাই রো। এটা হচ্ছে আমাদের চাপ শক্তি সূত্র। তাহলে আমরা যদি একটু কল্পনা করি, এ বিন্দুর জন্য বা এ মুখের জন্য কি পরিমাণে চাপ শক্তি হবে, তাহলে এ মুখের জন্য চাপ শক্তি হবে, আমাদের চাপ আছে p1 পরিমাণ, তাহলে p1 m বাই রো। তাহলে এবং বি বিন্দুর জন্য যদি আমাদের বি মুখের জন্য চাপ শক্তি হয়, তাহলে কি হবে? p1 এর জায়গায় শুধুমাত্র আমাদের এখানে চাপ কি পরিমাণ? p2 পরিমাণ, তাহলে p2 m বাই রো। এখন আমাদের বার্নৌলি সাহেব বলেছেন
যে এ মুখে যে পরিমাণে গতিশক্তি, বিভব শক্তি এবং চাপ শক্তি আছে তাদের যোগফল বা তাদের সমষ্টি হবে বি মুখে যে পরিমাণ চাপ শক্তি, গতিশক্তি, বিভব শক্তি আছে তাদের সমষ্টির সমান। এবং আমাদের যদি আরো কিছু বিন্দু থাকে সি, ডি, ই, এফ, প্রত্যেকটার চাপ শক্তি, বিভব শক্তি, গতিশক্তি যদি আমরা বের করি তাদের সমষ্টিও হবে এ মুখের জন্য বিভব শক্তি, গতিশক্তি, বিভব শক্তি সমষ্টি সমান বি মুখে বিভব শক্তি, গতিশক্তি এবং চাপ শক্তি সমষ্টি সমান সি মুখের জন্য, ডি মুখের জন্য, ই মুখের জন্য, এভাবে আমাদের চলতে থাকবে। তাহলে আমরা এই জিনিসটা একটু বাস্তবে লিখি। তাহলে এই জিনিসটা যদি একটু বাস্তবে লিখি তাহলে কেমন হবে? আমরা লিখতে পারি এ বিন্দুর জন্য, তাহলে এ বিন্দুর জন্য তরলের, যেহেতু আমরা তরলের জন্য নিচ্ছি, তরলের বিভব শক্তি, তাহলে এ বিন্দুর জন্য তরলের বিভব শক্তি কি পরিমাণ হবে? এম জি এইচ অন পরিমাণ। এটা আমরা একটু আগে একটা ব্যাখ্যা আমরা দিলাম। তাহলে এ বিন্দুর জন্য তরলের গতি শক্তি কি পরিমাণে হবে? এ বিন্দুর জন্য তরলের গতি শক্তি হবে হাফ এম ভি ওয়ান স্কয়ার পরিমাণ। তাহলে এ বিন্দুর জন্য তরলের চাপ শক্তি কি পরিমাণে হবে? চাপ শক্তি হবে পি ওয়ান এম বাই রো পরিমাণ। আমরা কি বুঝাইতে পারছি কিনা? তাহলে আমরা লিখতে পারি এ মুখে তরলের মোট শক্তি কি হবে? এই তিনটা যোগফল, অর্থাৎ এম জি এইচ ওয়ান প্লাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস পি ওয়ান এম বাই রো। একইভাবে যদি আমরা লিখতে চাই বি বিন্দুর জন্য, তাহলে বি বিন্দুর মোট শক্তি হবে এম জি এইচ ওয়ানের জায়গায় শুধুমাত্র হবে এইচ টু প্লাস হাফ এম ভি ওয়ানের জায়গায় শুধু হবে টু। তৃতীয়ত আরেকটা কি আছে? চাপ শক্তি পি ওয়ানের জায়গায় শুধুমাত্র হবে পি টু, আর বাকি যা আছে সব একই থাকবে। এখন শক্তির সংরক্ষণ নীতি অনুসারে শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে কি লিখতে পারি? এইটা সমান সমান আমরা এই পার্টটা লিখতে পারি, অর্থাৎ যে পরিমাণে প্রবাহিত হচ্ছে ঠিক একই পরিমাণে নির্গত হচ্ছে। যে পরিমাণে শক্তি আমাদের এইখানে আছে একই পরিমাণ শক্তি আমাদের বিবিধিতেও আছে। কথা বোঝা যায় কিনা? তা দেখো এম জি এইচ ওয়ান প্লাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস পি ওয়ান এম বাই রো ইকুয়াল হবে এম জি এইচ টু প্লাস হাফ এম ভি টু স্কোয়ার প্লাস পি টু এম বাই রো। তাহলে এটা আমরা কেমনে লিখলাম? শক্তির সংরক্ষণ নীতি অনুসারে লিখলাম। শক্তির সংরক্ষণ নীতি অনুসারে আমরা এটা লিখলাম। তাহলে এইটা তো আমাদের কোন বিন্দুর জন্য? একটা এ বিন্দুর জন্য, একটা বি বিন্দুর জন্য। সি যদি আরেকটা বিন্দু থাকতো তবু আমাদের আরো একটা পার্ট হতো, ডি যদি আরেকটা বিন্দু থাকতো তাহলে আমাদের একই রকম আরেকটা পার্ট হইতো। তাহলে এইটারে আমরা এদের প্রত্যেকের ভিতরে দেখো একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে এম। এখানেও এম আছে, এখানেও এম আছে, এখানেও এম আছে, কমন নেওয়া যায়। এখানেও এম আছে, এখানেও এম আছে, এখানেও এম আছে, কমন নেওয়া যায়। কমন নিলে কি হবে? আমরা যদি এমটাকে কমন নিই, এমটাকে যদি কমন নিই, এইখানে আমাদের পড়ে থাকবে জি এইচ ওয়ান প্লাস হাফ ভি ওয়ান স্কোয়ার প্লাস পি ওয়ান বাই রো। এবং এই পাশে আমাদের একইভাবে থাকবে, এমটাকে যদি কমন নিই, জি এইচ টু প্লাস হাফ ভি ওয়ানের জায়গায় শুধু হবে ভি টু স্কোয়ার প্লাস পি টু বাই রো। আমরা এই দুই পাশ থেকেই কি করতে পারি? এমটাকে উঠাই দিতে পারি। দুই পাশ থেকে কি করতে পারি? এমটাকে উঠাই দিতে পারি। এখন দেখো আমাদের যেহেতু বলেছে যে বিভব শক্তি, গতিশক্তি এবং চাপ শক্তি হবে ধ্রুবক। ধ্রুবক বলতে এইখানেও যে জি এইচ ওয়ান হাফ ভি ওয়ান স্কোয়ার পি ওয়ান বাই রো, এইখানেও একই জিনিস কিন্তু টু টু টু। তাহলে এটার একটা সাধারণ রূপ হিসেবে আমরা কিভাবে লিখতে পারি? সাধারণ রূপ হিসেবে আমরা লিখতে পারি জি এইচ প্লাস হাফ ভি স্কোয়ার প্লাস পি বাই রো। এইটা হবে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এইটা হবে কনস্ট্যান্ট বা ধ্রুবক।
কথাটা বোঝা গেল কিনা? এইটাই মূলত আমাদের এই জিনিসটাই মূলত আমাদের বার্নৌলির উপপাদ্য। ইহাই বার্নৌলির উপপাদ্য। ধন্যবাদ সবাইকে।